সাংবিধানিক প্রক্রিয়া মেনে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে, এই তথ্য জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী আব্দুল মঈন খান অভিযোগ করেছেন, গত ১৬ বছর দেশে কোনো নির্বাচনে জনগণের অধিকার প্রতিফলিত হয়নি। আর নতুন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ বলেছেন, জুলাই আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা খাটো করে দেখার সুযোগ নেই। আর বিমান প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হয়ে প্রথম কর্মদিবসে রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। বিস্তারিত শারমিন নীরার রিপোর্টে। বিএনপি সরকারের প্রথম ৬ মাসেই মন্ত্রিসভায় রদবদল। শুক্রবার শপথের পর রোববার সচিবালয়ে নিজ দফতরে বসেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। কুশল বিনিময় করেন কর্মকর্তাদের সঙ্গে, পরে কথা বলেন গণমাধ্যমেও। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব উপমন্ত্রী আব্দুল মঈন খান জানান, সাংবিধানিক প্রক্রিয়া মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে। সাংবিধানিক প্রক্রিয়ায় সেই নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন। বিভিন্ন সময় সংসদ অধিবেশনে নানা বক্তব্য দিয়ে পরিচিতি পাওয়া বিজেপি নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে নিজ দফতরে প্রথম অফিস করেছেন। এ সময় সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় জানান তিনি। বলেন, গণমাধ্যমে জুলাইকে খাটো করে দেখার সুযোগ নেই। কন্ট্রোলিং নেচার এবং কথায় কথায় সেই সময় বলা যে টেলিভিশনের লাইসেন্স কারা দিয়েছে, কাদের কথা বলতে হবে সেই যে মনে করিয়ে দেওয়া, হাত বেঁধে দেওয়া সাংবাদিক, তার মধ্যে থেকেও আমরা যতগুলি খবর পেয়েছি, আমরা যা যা খবর পেয়েছি সরকারের বা সবকিছু যে ওয়ে দে ফেইলড ওই সময় আর কি, বা যে অ্যাট্রসিটি বা যে অত্যাচার বা যেভাবে গণতন্ত্রের মুখ বন্ধ করা হয়েছিল, অন্যান্য যা যাই আছেন সংবাদ মাধ্যমের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পেরেছি। তো সুতরাং আমাদের এই জুলাই আন্দোলনে কোনোভাবে ওই সংবাদ মাধ্যম বা যারা যারা আছেন তাদের ভূমিকাকে খাটো করে দেখার কোনো সুযোগই নেই। কর্মকর্তাদের সাথে প্রথম দিন শুভেচ্ছা বিনিময় করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রুজেরি। বাংলাদেশ শুধু না, সারা বিশ্বকেই এটা হেরিটেজের ব্যাপারে এটাকে উপলব্ধি করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর বিমান প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাওয়া এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ফ্লাইটের সংখ্যা বাড়বে। আগামী বছর বিমানের বহরেও যুক্ত হচ্ছে 10টি উড়োজাহাজ। পর্যায়ক্রমে 10টি বিমান আমরা লিজ করব। এই লিজের জন্য ইতিমধ্যেই বিমান এমডি এবং ডিএমডি তারা আপনারা আরএফপি দিয়েছেন, টেন্ডার করেছেন। মধ্যপ্রাচ্যের ফ্লাইট আমরা অনেক বাড়াতে চাই। আমরা যতদূর সম্ভব বিমানের সক্ষমতা অনুযায়ী আমরা লিজগুলি করব। আসছে অক্টোবরে কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন শুরু হবে বলেও জানান তিনি। কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা অক্টোবরের মধ্যে ইনশাআল্লাহ স্টার্ট করব। শারমিন নীরা, ৭১, ঢাকা। সব মিলিয়ে বিশেষ একটি দেশকে খুশি করতে সরকার জুলাই জাদুঘর থেকে অনেক উপাদানই গায়েব করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাতে আমির শফিকুর রহমান। তার দাবি, একটি দল ছাড়া বাকি সব দলের ইতিহাসকে জাদুঘর থেকে গায়েব করা হয়েছে। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জ্বালানি সংকট নিরসনে ব্যর্থ বলে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে সরকার। শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদন। গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন, বিদ্যুৎ জ্বালানি সংকটের প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে 11 দলীয় ঐক্যের লং মার্চ বাস্তবায়ন নিয়ে মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে বৈঠকে বসে জোটের শীর্ষ নেতারা। বৈঠক শেষে লং মার্চের রোডম্যাপ ও দিক নির্দেশনা তুলে ধরেন জোটের নেতারা। টোটাল আন্দোলনের ধারাবাহিক একটা আন্দোলনের কর্মসূচি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে না। 11 দলের ডাকা লং মার্চে জুলাইয়ের মতো সবাই অংশ নেবে বলেও মন্তব্য করেন তিনি। আইন শৃঙ্খলার পরিবেশ অত্যন্ত বাজে, দেশে নিরাপত্তা নেই, ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করছে। একদিকে তো চাঁদাবাজির একটা ভোগান্তি তাদের রয়েছে, অন্যদিকে এখন গ্যাস বিদ্যুৎ তারা পাচ্ছে না। অন্যদিকে সার সংকট তৈরি হয়েছে, কৃষকরা সেই সার সংকট ভুগতেছে। এবং এই যখন দেশের সার্বিক পরিস্থিতি আমরা দেখছি, সরকার সেগুলো স্বীকার না করে বরং 180 দিনের একটা সাফল্য মণ্ডিত তারা দেখানোর চেষ্টা করছে, যেটা একেবারেই জনগণের সাথে প্রতারণা। এর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সিরাতুন্নবী উপলক্ষে রাষ্ট্র সংস্কারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ও আদর্শ শীর্ষক সেমিনারে অংশ নেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। এ সময় তিনি অভিযোগ করেন, সরকার সংস্কার থেকে সরে এসে 15 বছরের ফ্যাসিবাদী কাঠামোর পথেই হাঁটছে। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য
তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। 15 বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফ্যাসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এই রাস্তা বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না। অপকর্ম করে পালিয়ে গেলে কেউ আর দেশে ফিরে না বলেও মন্তব্য করেন জামায়াত আমির। আর দুনিয়ার ইতিহাস বলে একবার যারা অপকর্মের দায় নিয়ে পালিয়ে যায় তারা আর ফিরে আসতে পারে না। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গার্ড অফ অনার সহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রোববার প্রথম কর্মদিবস শুরু করেন রাষ্ট্রপতি। এর আগে হেয়ার রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছলে অশ্বারোহী দল তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা দেয়। মামুন হোসেনের রিপোর্ট। দেশের 23তম রাষ্ট্রপতিকে বরণ করতে রোববার সকাল থেকেই বঙ্গভবনে ছিল নানা প্রস্তুতি। বেলা 11টায় হেয়ার রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছালে অশ্বারোহী দলের আনুষ্ঠানিক অভ্যর্থনা পান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বঙ্গভবনে প্রবেশের পর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট PGR এর একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। এরপর বঙ্গভবনের কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। প্রথম কর্মদিবসের আনুষ্ঠানিকতার পাশাপাশি রাষ্ট্রপতির কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন তিনি। বৈঠক করেন কর্মকর্তাদের সঙ্গে। একই সঙ্গে সাংবিধানিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে শুরু হয় বঙ্গভবনে 23তম রাষ্ট্রপতির আনুষ্ঠানিক কর্মযাত্রা। মামুন হুসাইন, ৭১, ঢাকা। গ্যাস বিদ্যুতের সংকটের জন্য সরকার দায়ী নয় বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে গ্যাস ও LNG সরবরাহের ঘাটতির কারণে দেশে জ্বালানি সংকট হচ্ছে। আরেক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, কারিগরি শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আর জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের 6 মাস পর মন্ত্রিসভা ও দলে কিছুটা পরিবর্তন এসেছে। জহিরুদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং রুহুল কবির রিজভীকে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে। নতুন দায়িত্ব পেয়ে রবিবার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে চান তারা। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেন সিনিয়র এই দুই নেতা। অঙ্গীকার করেন নিজেদের উপর অর্পিত নতুন দায়িত্ব সঠিকভাবে পালনের। মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা হিসাবে নিয়োগ দান করেছেন। আমি সর্বশক্তিমানের দরবারে শুকরিয়া আদায় করি এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, LNG সরবরাহ ঠিক হয় দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আগের চেয়ে কমেছে। কিছু কিছু সংকট হয়েছে বিভিন্ন কারণে, সেটার জন্য সরকার বা অন্য কোনো কিছু দায়ী নয়। যুদ্ধের কারণে আমাদের জ্বালানি সংকট হয়েছে। মহেশখালীতে ভাসমান যে টার্মিনাল, সেটার যে ত্রুটি হয়েছিল সেটা সম্পূর্ণরূপে সারাই করা হয়েছে, ঠিক হয়ে গেছে। গ্যাসের যে চাপ কমে গিয়েছিল সেই চাপ আবার বৃদ্ধি পেয়েছে। লোডশেডিং অনেক কমে গেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দলকে শক্তিশালী করতে সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। সংগঠনের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি যেগুলো থাকবে বা সৃষ্টি হবে সেটাকে কিভাবে মেরামত করা যায়, এই ক্ষেত্রে দলের চেয়ারম্যানের যে নির্দেশনা সেটি বাস্তবায়ন করব। এদিকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ বিষয়ক জাতীয় সংলাপে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী জানান, কারিগরি শিক্ষায় দক্ষতার অভাবে বিদেশে কাজের বড় সুযোগ হাতছাড়া হচ্ছে। বাইরে ঘুরে বেরিয়েছি, দেখেছি হিউজ লোকজন, তাদের কোনো কারিগরি দক্ষতা নেই এবং তারা ওখানে কোনো কাজ জানে না, তাই কাজ পায় না। নোবডি টুক এনি ইনিশিয়েটিভ যে ওখানে আমরা একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার করি বা একটা পলিটেক করি ফ্রম বাংলাদেশ গভর্নমেন্ট। Actually,
একুয়াকালচার নলেজ ডে উপলক্ষে রাজধানীতে এক সেমিনারে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ বলেছেন, নিরাপদ খাদ্য উৎপাদন, মৎস্য খাতের বৈশ্বিক বাজার ধরতে পণ্যের গুণগত মান নিশ্চিত করতে হবে। আমার মাটি পলিউটেড, আমার পানি পলিউটেড হচ্ছে, আমার এয়ার পলিউটেড হচ্ছে, আমার দেশের মানুষ কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার কারণে রোহিঙ্গা সংকট, আর এই সমস্যার স্থায়ী সমাধানে মূল উদ্যোগ দেশটির সরকারকে নিতে হবে, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রোববার জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় তিনি একথা বলেন। আলাদা আরেকটি অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সতর্ক করে বলেছেন, রোহিঙ্গা সংকটকে আর দীর্ঘায়িত করতে চায় না বাংলাদেশ। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর দমন পীড়নের মুখে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়। কক্সবাজারে গড়ে ওঠা বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে বর্তমানে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ১২ লাখেরও বেশি। সরকার ও আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে বারবার প্রত্যাবর্তনের উদ্যোগ নেওয়া হলেও তা ভেস্তে গেছে। সম্প্রতি এক জরিপ শেষে মিয়ানমার সরকার জানিয়েছে, বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের মধ্যে মাত্র ৩ লাখ তাদের নাগরিক। তবে রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত তাদের ফেরত নেওয়া সম্ভব না বলে জানায় মিয়ানমারের জান্তা সরকার। এমন বাস্তবতায় রোহিঙ্গা সংকট নিয়ে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে কথা বলেন দুই মন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে আর সময় নিতে চায় না বাংলাদেশ। বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিয়েছিল মানবিক কারণে। নিজেদের নানা সীমাবদ্ধতা ও উন্নয়ন চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশ তাদের এখনও বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করে যাচ্ছে। কিন্তু এই সংকট আর দীর্ঘ হতে দেওয়া যায় না। কোনোভাবেই ১০ বছরের এই সংকটকে ২০ বছরের সংকটে পরিণত হতে দেওয়া যায় না। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় আইনমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানের মূল উদ্যোগ মিয়ানমার সরকারকেই নিতে হবে। মানবিক মূল্যবোধের জায়গা থেকে বাংলাদেশ মানুষের পাশে দাঁড়িয়েছে, সেটা আমাদের সাংবিধানিকভাবে দাঁড়ানোর একটা নৈতিক দায়িত্ব রয়েছে আর্টিকেল ২৫ অনুসারে। রোহিঙ্গাকে আন্তর্জাতিকভাবে যেভাবে দেখা হচ্ছে, আমরাও ঠিক একইভাবে দেখছি যে এটা মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, মিয়ানমারের জনগোষ্ঠী, মিয়ানমারের মানুষ। তাদের মানবাধিকার রক্ষার জন্য মিয়ানমার সরকারকেই আলটিমেটলি পদক্ষেপ নিতে হবে। বর্তমান সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক অধিকার রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানায় মোহাম্মদ আসাদুজ্জামান। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। ঢাকায় কয়েকটি বিদেশি দূতাবাসে হামলার হুমকি গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে দূতাবাসগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম CTTC ও ডিবি। রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন, ইমেইলের পাঠানো এসব বার্তা স্ক্যাম হতে পারে, তবে গোয়েন্দাদের দাবি দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে একটি গোষ্ঠী। মহিম মিজানের রিপোর্ট। ঢাকার কূটনৈতিক পাড়ায় হঠাৎ বাড়তি সতর্কতা। জাপান, চীন, তুরস্ক ও পাকিস্তান দূতাবাসে ইমেইলে দেয়া হয়েছে হামলার হুমকি। এরপর বিষয়টি বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটকে জানায় দূতাবাস কর্তৃপক্ষ। বারিধারায় চীন ও জাপানি দূতাবাসে বৈঠক করেন পুলিশ কর্মকর্তারা। সংশ্লিষ্ট দূতাবাসগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে হয় আলোচনা। হামলার হুমকিটি গুরুত্ব দিয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির বিশেষায়িত ইউনিট CTTC-কে। পাশাপাশি কাজ করছে ডিবি পুলিশ। ৩-৪টা দূতাবাস এবং আমাদের কয়েকটা সরকারি দপ্তরেও দিয়েছে। এটা নিয়ে আমরা কাজ করতেছি, দেখা যাক। আমরা ইনশাল্লাহ আমরা তো আপনাদেরকে আশ্বস্ত করেছি যে কোনো ঘটনা ঘটলে এটা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি এবং আমরা আশাবাদী যে এটাও আমরা উদ্ঘাটন করবো। এই নেপথ্যে যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। সংবাদ সম্মেলনে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার জানান, এইসব ইমেল বার্তায় সরাসরি জঙ্গি বা সন্ত্রাসী হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টি অথবা কোনো মহলকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই এটি হতে পারে। হুমকির উৎস খুঁজতে ইমেইলের ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ করছেন গোয়েন্দারা। আমার ধারণা যে শত্রুতাবশত পাশাপাশি দেশের ইমেজকে নষ্ট করার জন্য আমাদের যে রাষ্ট্রদূতগণ আছেন বা বিভিন্ন এমবেসি আছে
তারা তো আমাদের তাদেরকে আসলে কিছুটা ভীত সশস্ত্র করার জন্য এটা আমি বলবো যে এটা দেশবিরোধী একটা অপতৎপরতা। এরই মধ্যে ঢাকার কূটনৈতিক এলাকাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। মহিম মিজান, ৭১, ঢাকা। বাসার ছাদে ইয়াবা সেবনে বাধা দেয় রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী ও 2 সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করে মাদকাসক্ত 2 তরুণ। পরে হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে ডাকাতির নাটক সাজানোর চেষ্টা করে। সন্দেহভাজন হিসেবে আটকের পর মাদকাসক্ত সিদ্ধার্থ ও মুগ্ধ পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে 4 জনকে হত্যার পর ওই বাড়িতেই শুক্রবার দুপুর পর্যন্ত ছিল তারা। হত্যাকাণ্ডের নির্মমতার বর্ণনা দিতে গিয়ে কান্নায় গলা জড়িয়ে আসে রংপুরের পুলিশ কমিশনারের। আরো জানাচ্ছেন শাহ বাইজিদ আহমেদ। রংপুর নগরীর কামাল কাসনা এলাকার এই বাড়িতেই পরিবার নিয়ে বসবাস করতেন অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী। 2 দিন ধরে বাড়ির মূল ফটক বন্ধ থাকায় সন্দেহ করেন প্রতিবেশীরা। শনিবার রাতে বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে পুলিশে খবর দেয় এলাকাবাসী। তালা ভেঙে বাড়িতে ঢোকার পর সবার ঘরে পাওয়া যায় 5ম শ্রেণীর শিশু প্রিয়মের মরদেহ। সিঁড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় গণপতির স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগামী চক্রবর্তীকে। ছাদ থেকে উদ্ধার হয় গণপতি চক্রবর্তীর মরদেহ। মনে করছি পরিকল্পিতই, বাসায় বিদ্যুৎ যেহেতু বন্ধ করে দেওয়া হয়েছে, অন্ধকারে নেওয়া হয়েছে। গহনার বাক্সগুলো মেঝেতে বিভিন্ন জায়গায় যত পড়ে আছে, আলমারি খোলা, ড্রয়ার ভাঙা, আলমারি ভাঙা। সে একটু ভালো পরিবেশে আছে বিধায় মনে হয়তো কেউ তার উপর একটা আক্রোশ নিয়েছিল। তালাবদ্ধ ঘরে এলোমেলো জামা কাপড়, আসবাব, আলমারি দেখে প্রাথমিকভাবে ডাকাতি হিসাবে সন্দেহ করে পুলিশ। শান্তিপূর্ণ নগরীতে এই হত্যাকাণ্ডে উত্তাল হয় রংপুর। মানববন্ধন, বিক্ষোভ করে রংপুর জেলা স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরাও মানববন্ধন ও বিক্ষোভ করে। স্যার অত্যন্ত সহজ সরল ছিল। এই সহজ সরলকে মানুষের মারার পিছনে এর কারণটা কি সেটা অবশ্যই আমরা জানতে চাই। এটার সঠিক বিচার লাগবে। তিনি আমাদের স্কুলের কিছু পছন্দের শিক্ষকের তালিকার মধ্যে একজন। সকালেই এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক হয় সিদ্ধার্থ, মুগ্ধ সহ 3 জন। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করে। পরে গণমাধ্যমে মুখোমুখি হন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাহমুদ। তিনি জানান, বৃহস্পতিবার রাতে তার নিজের বাড়িতেই ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় প্রথমে গণপতি ও পরে তার পরিবারের 3 জন সদস্যকে হত্যা করা হয়। আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই স্যারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে উনাকে সেখানে হত্যা করেন। তিনি আরো জানান, শুক্রবার দুপুর পর্যন্ত ওই বাড়িতেই ছিল হত্যাকারীরা। সেখানে আমরা ইয়াবা খাওয়ার আলামত পেয়েছি। তখন আমরা সন্দেহ করি যে যারা ঘটনা ঘটিয়েছে, ঘটনার আগে পরেও তারা ইয়াবা খেয়েছে, খেজুর খেয়েছে। খেজুরটার যে বিচি রয়েছে আমরা সেটা ডিএনএ টেস্টে দিয়েছি। এরপর ফ্রিজ থেকে বের করে শশা খেয়েছে, শশা অর্ধ কামড় দেওয়া রয়েছে। এই ঘটনায় দ্রুত আসামি গ্রেপ্তার হওয়ার পর বিচারিক কার্যক্রম শেষ করে দ্রুত সাজা নিশ্চিত করার দাবি তুলেছেন এলাকাবাসী। শাহ বাইজিদ আহমেদ, ৭১, রংপুর। দেশের প্রশ্নে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রাতে কেন্দ্র শহীদ মিনারে জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদ আয়োজিত জুলাই স্মৃতিকথা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপির অবদান অনস্বীকার্য। এ সময় জুলাই ঐক্য যেন বিনষ্ট না হয় সেজন্য সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। বলেন, কোনোভাবেই যেন স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি ফিরতে না পারে, সেজন্য মত বিভেদ থাকা সত্ত্বেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলন কোনো বিশেষ দলের কৃতিত্ব নয়, সব শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন ঘটে। আর কোনোদিনও যাতে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া না দিতে পারে, আর কোনোদিনও যাতে কোনো বিদেশি রাষ্ট্র যাতে বাংলাদেশের উপরে প্রভুত্ব তৈরি না করতে পারে, সেটার জন্য আমরা সংকল্পবদ্ধ। কিন্তু এই কাজটি করতে হলে আমাদের একার পক্ষে সম্ভব নয়, আমাদের প্রয়োজন সকলের সহযোগিতা। তাই আমি বলবো যে রাজনৈতিক মতপার্থক্য তো থাকতেই হবে, তাই না হলে তো এটা গণতান্ত্রিক দেশ হতো না। কিন্তু বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের
স্বার্থের প্রশ্নে এবং যেখানে বাংলাদেশের ইমেজের প্রশ্ন জড়িত রয়েছে সেই জায়গাগুলোকে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে রাজধানীর কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত হলো দেশীয় সাংস্কৃতিক সন্ধ্যা। আরিয়া মাল্টিমিডিয়া ও অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে বর্ণাঢ্য এই অনুষ্ঠানে ছিলেন পাহাড়ি নৃত্য, গান, ফ্যাশন শো ও সম্মাননা প্রদান। বিস্তারিত বুলবুল আহমেদ জয়ের প্রতিবেদনে। দেশীয় সংস্কৃতির নানা রঙে সাজানো এক বর্ণিল সন্ধ্যা, নাচ, গান আর ফ্যাশন শো সব মিলিয়েই জমে উঠেছিল কেআইবি মিলনায়তন। অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ অস্ট্রেলিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি সম্মান জানিয়ে পরিবেশন করা হয় দুই দেশের জাতীয় সঙ্গীত। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান কমিউনিটির প্রতিনিধি, ব্যবসায়ী, গবেষক ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। আমরা তাই আমাদের দেশের সংস্কৃতির বৈচিত্র্যকে আমরা একদিকে যেমন এর মাঝে ঐক্য আনতে চাই, ঠিক তেমনি আমাদের বিভিন্ন জাতিসত্তা মিলে আমরা একটা জাতি, আমরা বাংলাদেশি এবং আমরা পৃথিবীর মধ্যে একসময় সেরা ছিলাম। সোনার বাংলা বলা হতো আমাদের দেশটাকে। আবার আমরা আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের দেশের ঐতিহ্যকে আমরা তুলে ধরতে চাই। অরিয়া মাল্টিমিডিয়ার চেয়ারম্যান, লেখক ও গবেষক মুসলে উদ্দিন হাওলাদার আরিফ বলেন, দেশীয় কৃষ্টি ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতেই আয়োজন করা হয়েছে এই সাংস্কৃতিক সন্ধ্যা। বাংলাদেশের কৃষ্টি কালচার, বাংলাদেশের জারিসারি, আমাদের চলচ্চিত্র, আমাদের আধুনিক গান, আমাদের বাংলা গান, এইগুলা কিন্তু দিনে দিনে হারিয়ে যাচ্ছে। এই সংগঠনটা আমরা হাতে নিয়েছি, বাংলাদেশে মুভি প্রডিউস করব, বাংলাদেশে কালচারালের বিভিন্ন সাইটটা আমরা কাজ করব। অনুষ্ঠানে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্যের পাশাপাশি সঙ্গীত পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করে হাতি আনিসা, বাউল সাধক শফি মণ্ডল ও রক তারকা তাসনিম আনিকা। অনুষ্ঠানের শেষ পর্বে শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।